ওসমান হাদির খুনি মির্জা আব্বাস রেমান্ডে সবদোষ স্বীকার করে 20 কোটি টাকা দেয় ফাইসালকে। হাদি হত্যার অর্থ যোগানদাতা হিসেবে আটক বিতর্কিত বিএনপি নেতা মির্জা আব্বাস। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। 6 মাস ধরে হাদিকে হত্যার ভয়ঙ্কর ছক। এদিকে আজ ওসমান হাদি মামলার সকল আসামিদেরকে রিমান্ড দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে মির্জা আব্বাস এই মামলার সাথে শত শত কোটি টাকার লেনদেন হয়েছিল। শহীদ হাদির বুকের তাজা রক্তে আসলে কার হাত রাঙানো ছিল? বন্দুকের টিকা চেপেছিল ফয়সাল, কিন্তু সেই বন্দুকের নিশানা ঠিক করে দিয়েছিল আসলে কে? ওসমান হাদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান লুকিয়ে রেখেছে, এমনকি বাংলাদেশের বর্ডার ক্রস হতেও সাহায্য করে এই ওয়াকারুজ্জামান। তবে শেষ পর্যন্ত সেনাপ্রধান ধরা পড়ে গেল। তাছাড়াও ইতিমধ্যে ওসমান হাদির হত্যার ঘটনায় টোটাল 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই যে আসিফ নাই এগুলো আমার কর্মী ছিল, ওরা একটু সুযোগ পেয়ে পুরো রাষ্ট্রকে তুলে খেয়েছে। এইসব নগ্ন জঘন্য বর্বর উপদেষ্টা, ঠিক আছে, এদেরকে জনগণ ছাড়বে না তো? আমরা তো ছাড়বই না, ওদেরকে কোনো ছাড় হবে না। ওদেরকে শাস্তির মুখোমুখি করা হবে, বিচারের মুখোমুখি করা হবে, লুটের টাকা ফেরত দেওয়া হবে। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ড যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু হত্যার চেয়েও বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এর মূল অভিযুক্ত ফয়সাল কারিম মাসুদের লুকোচুরি খেলা। হ্যাঁ, ওসমান হাদি মামলার আসামিরা এতদিন লুকোচুরি খেলছিল সরকারের সাথে, আর আজকে তারা একসাথে আটক হয় এবং একসাথে এদেরকে রিমান্ডে দেওয়া হয়। ওসমান হাদির ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য স্বীকার করে মির্জা আব্বাস এবং প্রধান আসামি ফয়সাল, যে তারা কত কোটি টাকার বিনিময়ে এই কন্ট্রাক্টটি করেছিল এবং এর সাথে আরও যে অনেক নেতাকর্মী বা অনেকে উপরমহল থেকে জড়িত রয়েছে সেইটাও তারা স্পষ্ট করে বলে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। ওসমান হাদির অনেক চাঞ্চল্যকর ঘটনা, গোপনে থাকা ঘটনা, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদি হত্যার মূল হোতা গ্রেপ্তার। দৃশ্যপটে শুধু শুটার ফয়সাল নয়, উঠে এসেছে বিএনপির মির্জা আব্বাস ও প্রশাসনের এক অদ্ভুত লুকোচুরি খেলার গল্প। গোয়েন্দা তথ্য বলছে 6 মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা, আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ। এ মামলায় গ্রেপ্তার একজন ফয়সালের খুব কাছের। তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় 21 জুলাই। সেখানে 2 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে 4 জন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে। গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরীর ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে। এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা। 5 দিন ধরে এসব মিটিংয়ের পর 26 জুলাই দেশে ফেরে ফয়সাল। দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে 55 লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায়। শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে, তার আদ্যপ্রান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন। এবার প্রশ্ন হলো, কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে? তাদের নাম খুঁজে বের করতে গিয়ে 2 জনের নাম পাওয়া যায়। একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর। আরেকজন ছিলেন তার ভগ্নিপতি, যিনি আমিনুল ইসলাম, যার সহযোগী। আমাদের প্রশ্ন, এই মুহূর্তে তারা 2 জন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে? এলাকাবাসীরাই বা কি বলেন? ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে। এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য। বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে। যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই। এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও। 5 অগস্টের পর বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি। কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন। সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি। গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রোড। এরই মধ্যে গ্রেপ্তার আছে আমিনুল। দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির অবস্থান সম্পর্কে একটি বিশ্বস্ত সূত্র 24-এর কলকাতা প্রতিনিধিকে জানিয়েছেন ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন তাজুল। যদিও স্থানীয় নারায়ণপুর থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আটকের বিষয়টি স্বীকার করেননি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় দীর্ঘদিন ধরে অবস্থান করে আসছেন। তবে সরেজমিনে তাজুলের অবস্থান করা এলাকায় গিয়ে তাকে না পাওয়া গেলেও তার দলীয় কর্মীদের সেখানে পাওয়া যায়। এমন তথ্য উঠে এসেছে 24-এর গোপন অনুসন্ধানে।
হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন তথ্য ভারত সরকার স্বীকার না করলেও অনুসন্ধানে জানা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট প্যারাবেরি মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির 4 তলা একটি বিল্ডিংয়ের প্রথম তলার A3 ফ্ল্যাটে এতদিন আত্মগোপনে ছিলেন তাজুল। সেখানে রয়েছেন আওয়ামী লীগেরই আরও প্রায় 4 থেকে 5 জন কর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। স্থানীয় সূত্রে জানা যায় কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয় দিয়ে আত্মগোপনে ছিলেন হাদি হত্যার নির্দেশদাতা। প্রায় 1 বছরের বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান তাদের। এই ঠিকানায় সরজমিনে পৌঁছালে তাজুলের সঙ্গে ফ্ল্যাট শেয়ার করা দলীয় কর্মী ও শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জ্বল, মোহাম্মদ সাজিবুল ইসলাম ও মোহাম্মদ ওমর শরীফকে পাওয়া যায়। তারা বলেন, তাজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই, আপনি নম্বর দিয়ে যান, তাকে আপনাকে ফোন করতে বলবো। আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো রকম মামলা নেই, বাপ্পি ভাইয়ের বিরুদ্ধে আছে, তবে সেটা মিথ্যা মামলা। ওসমান হাদিকে গুলির পরদিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের আগারগাঁওয়ের বাসার পাশের বিল্ডিংয়ের ফুটেজ এটি, যেখানে দেখা যায় ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছে। পরে র্যাবের অভিযানে জানা যায় পরিত্যক্ত সেই স্থান থেকে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। এই একই ধরনের গুলি দিয়ে হত্যা করা হয় হাদিকের। ওই ফ্ল্যাট থেকে আরও মেলে কোটি কোটি টাকার চেক। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের এই বাসা থেকেই কোটি কোটি টাকার সেই চেকগুলো উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। ফয়সালকে কেন, কারা, কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই চেকগুলো দিয়েছিল সেগুলোই এবার প্রকাশ্যে আসছে। প্রিমিয়ার আল আরাফা, প্রাইম, ন্যাশনাল, ঢাকা ব্যাংক সহ 11টি ব্যাংকের 38টি চেকের মধ্যে উত্তোলনযোগ্য চেক 32টি, টাকার অঙ্কে যা 218 কোটি 79 লাখ টাকা, যার মধ্যে সর্বনিম্ন 7 লাখ এবং সর্বোচ্চ 90 কোটির। চেকগুলোর তথ্য খুঁজতে ব্যাংকগুলোতে যায় গোপন সূত্র। সবচেয়ে বেশি 35 কোটির 10টি চেক প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখার। চেকের খবর শুনে আটকে ওঠেন ব্যবস্থাপক, জানান কোনো তথ্য নেই তার কাছে। টাকার অঙ্কে সবচেয়ে বেশি 90 কোটি 7 লাখ টাকার চেক প্রাইম ব্যাংকের গুলশান শাখার। খোঁজ নিতে এই শাখায় গেলে ম্যানেজার গণমাধ্যমের হাতে কথা বলতে রাজি হননি। অগ্রণী ব্যাংকের ওয়াসা শাখাতেও ফয়সালের কথা শুনে কেউ কথা বলতে রাজি নন। এরপরে আছে ন্যাশনাল ব্যাংকের 50 কোটির চেক। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। হাদির বলি কাদের জন্য দেওয়া হয়েছে, কারা হাদির বলি চেয়েছে? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশের এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে। 57 জন অফিসার থেকে শুরু করে এর আগের বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান। হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত স্মুথ ভাবে করা হয়েছে, আমরা এখন খুব খুব টেনশনে আছি। মনে রাখবেন, যারা দেখছে একটু আমার কথাগুলো পুরোপুরি শুনবেন। যারা দেখছেন, আপনি কি মনে করেন আপনি নিরাপদ? আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয় আপনার হত্যাকাণ্ডের বিচার হবে? যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, আপনি যদি হত্যাকাণ্ডের শিকার, আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন, আমার হবে বলে মনে করেন, আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি, আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি, যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে, আর আমার হত্যাকাণ্ডের বিচারও হবে না। এভাবে এই দেশের সার্বভৌমত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি মানে আমরা দেশের, আমাদের দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, ভাই এই দেশের নাগরিক হয়ে কি বা আমরা আদায় করতে পারলাম বলুন? 71 গেছে, 71-এর পবিত্রতা আর 71-এর কমিটমেন্ট, লাখো শহীদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, তাদের বিনিময়ের যে বিনিময়, তাদের জীবনের বিনিময়ের যে দেশ আমরা পেয়েছি, সেটির জন্য যে তাদেরকে আমরা বিনিময়ে তাদের ঋণ শোধ করবার জন্য যা করবার কথা ছিল করতে পারিনি। এরপর 24 এসছে, মাঝে 90 ছিল। 24-এ ভয়ঙ্কর একটা যুদ্ধের মতো অবস্থার মাধ্যমে এই দেশ নতুন করে ভেবেছিলাম আমরা গণতন্ত্রের পথে সার্বভৌমত্ব এবং নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে পারবো, পারিনি। আরেকটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে আমাদের, শরীফ ওসমান হাদি সে কিন্তু শুধুমাত্র হাদি ছিল না, সে ছিল বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার মানে সার্বভৌমত্বের প্রতীক। এটাতে যে অন্য কোনো দেশের শক্তির ইশারা ছিল এবং বাংলাদেশের প্রশাসনিক সহায়তা ছিল, এর পরবর্তীতে তাকে ঘিরে যত কিছু হয়েছে, এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেগুলো শিখ ইন্টারন্যাশনাল, ভারতীয় শিখদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে, তারা কিন্তু এটিকে ঠিক করেছে। দিবালোকের মতো পরিষ্কার একটি সত্যকে ফয়সাল ভিডিওতে এসে অবলীলায় অস্বীকার করে গেল। তার এই মিথ্যাচার প্রমাণ করে যে সে কতটা ধূর্ত এবং ঠান্ডা মাথার অপরাধী। অন্যদিকে রয়ের কানেকশন বনাম জামায়াত কার্ড এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হাসিনা সরকার ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কিলিং মিশনের কথা যা এতদিন শোনা যাচ্ছিল, তার সাথে ফয়সালের এই নতুন জামায়াত তত্ত্ব মেলানো বেশ কঠিন। বিশ্লেষকদের মতে আসল সত্যকে ঢাপাচাপা দিতে এবং তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই ফয়সাল এখন নতুন কোনো স্ক্রিপ্ট আওড়াচ্ছে। হয়তো তাকে যারা ব্যবহার করেছে তারাই তাকে শিখিয়ে দিয়েছে কি বলতে হবে। প্রশাসন এতদিন যা বলল আর ফয়সাল এখন যা বলছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই গোলমালটা আসলে কোথায় তা খুঁটিয়ে দেখা দরকার।
ফয়সাল কি কাউকে বাঁচাতে চাইছে নাকি নিজেকে বাঁচাতে নতুন গল্প ভাবছে তা এখন বড় প্রশ্ন। তবে একটা বিষয় পরিষ্কার যে সে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। ফয়সালের ভিডিওতে তার পারিবারিক আবেগের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সে দাবি করেছে তার পরিবারের কোনো দোষ নেই, অথচ তাদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। এখন সে কান্নাকাটি করে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু একজন খুনি যখন নিজের অপরাধ ঢাকতে পরিবারের দোহাই দেয় তখন তা কতটা বিশ্বাসযোগ্য তা সহজেই অনুমেয়। হাদির পরিবারও তো তাদের সন্তান হারিয়েছে। হাদির স্ত্রী সন্তানরা যে যন্ত্রণা ভোগ করছে তার খবর কি ফয়সাল রাখে? নিজের পিঠ বাঁচাতে সে এখন ইমোশনাল কার্ড খেলছে, কিন্তু জনতা তার এই সস্তা আবেগে গলে যাবে না, কারণ তার হাতে লেগে আছে বন্ধুর রক্ত। যে বিশ্বাস করে তাকে কাছে টেনেছিল তারই বুকে সে গুলি চালিয়েছে। এমন মীর জাফরের কান্না শুধুই কুমিরের কান্না ছাড়া আর কিছুই নয়। এদিকে দুবাই থেকে কি ফয়সালকে ফেরানো সম্ভব হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। বাংলাদেশ ও দুবাইয়ের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা কতটা সহজ হবে তা নিয়ে আইনি জটিলতা রয়েছে। তবে সরকার যদি কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেয় তাহলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। প্রশাসন দাবি করছে তারা ফয়সালকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তা প্রমাণ করে যে সে ধরা ছোঁয়ার বাইরে বেশ নিরাপদেই আছে। তার এই ভিডিও প্রকাশ প্রশাসনের গালে এক চপেটাঘাতের মতোই। অপরাধী দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ভিডিও বার্তা পাঠিয়ে নিজের সাফাই গাইছে, এটা দেশের আইন শৃঙ্খলার জন্য চরম অবমানকর। হাদির রক্ত কি বৃথা যাবে নাকি প্রকৃত খুনিদের ধরা সম্ভব হবে তা এখন সময়ই বলে দেবে, কিন্তু ফয়সালের এই ভিডিও বার্তার পর তদন্তে নতুন করে গতি আনার প্রয়োজন হয়ে পড়েছে। ফয়সাল যে দাবিগুলো করেছে সেগুলোর সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে হাদির সাথে তার আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা দরকার। যদিও হাদির ঘনিষ্ঠজনেরা বলছেন হাদি কখনোই অনৈতিক কোনো লেনদেনের সাথে জড়িত ছিলেন না। ফয়সাল নিজের কালো টাকা সাদা করার জন্য হাদিকে ব্যবহার করতে চেয়েছিল হয়তো, তাতে ব্যর্থ হয়েই সে হাদির ওপর ক্ষিপ্ত ছিল কিনা তাও তদন্তের বিষয়। তবে ভিডিওতে ফয়সাল যেভাবে সাবলীল মিথ্যা বলে গেছে তাতে বোঝা যায় সে খুব বড় কোনো পরিকল্পনার অংশ। তবে থলের বিড়াল শেষ পর্যন্ত বেরোবেই। ফয়সালের এই ভিডিও হয়তো তাকে সাময়িকভাবে আলোচনার কেন্দ্রে এনেছে, কিন্তু তার অপরাধ ঢাকার জন্য তা যথেষ্ট নয়। বরং তার এই মিথ্যাচার তদন্তকারীদের জন্য নতুন ক্লু হতে পারে। সে বাইকে থাকার বিষয়টি অস্বীকার করে নিজেই নিজের জালে ফেসে গেছে, কারণ সিসিটিভি ফুটেজ তার এই দাবিকে মুহূর্তেই মিথ্যা প্রমাণ করে দিয়েছে। একজন মানুষ যখন একটি বিষয়ে মিথ্যা বলে তখন তার অন্য কথাগুলোও বিশ্বাসযোগ্যতা হারায়। তাই জামায়াতকে দোষী করার বিষয়টির পেছনেও তার কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। হয়তো সে রাজনৈতিক ফায়দা লুটতে বা কোনো বিশেষ গোষ্ঠীকে খুশি করতে এমন বয়ান দিচ্ছে। ফয়সালের এই আচরণের পেছনে গভীর কোনো মনস্তাত্ত্বিক খেলাও থাকতে পারে। সে হয়তো চাইছে তদন্তকারীদের মনোযোগ মূল ঘটনা থেকে সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দিতে, অথবা সে হয়তো চাইছে হাদির সমর্থকদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, কিংবা জামায়াতের নাম জড়িয়ে সে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির সুযোগ তৈরি করতে চাইছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন। তারা সস্তা নাটকে বিভ্রান্ত হয় না, তারা চায় সঠিক তদন্ত এবং ন্যায় বিচার। হাদির হত্যাকারীরা যত শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতেই হবে। প্রশাসনের ভূমিকা নিয়েও এখন কথা উঠছে। ফয়সাল কিভাবে দেশ ছাড়ল তার সঠিক তদন্ত হওয়া দরকার। কার বা কাদের সহযোগিতায় সে বিমানবন্দর পার হলো তা খুঁজে বের করতে হবে। তারেক রহমান কেন জামাত জোটের মিত্রদের সাথে বৈঠক করছেন? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দর্শক, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন অথবা খুব শীঘ্রই ভারমুক্ত হবে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটা হবে আরেকটা ব্যাড এক্সাম্পল যে বিএনপির চেয়ারপারসন বা কোনো পদে যেতে কোনো গণতন্ত্র লাগে না। পরিবারতন্ত্র এবং শৈলতন্ত্র, স্বেচ্ছাতন্ত্র, যা মন চায় যখন যেটা মন চায় তখন সে ভারপ্রাপ্ত ভারমুক্ত ইত্যাদি ইত্যাদি। মহাসচিব কিয়ামত পর্যন্ত মহাসচিব থাকলেও তাতে কোনো কাউন্সিল লাগে না। একটা অগণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে আছে বিএনপি। নিজ দলের মধ্যেই গণতন্ত্র নাই, তারা রাষ্ট্রকে কি গণতন্ত্র দেবে? এই তারেক রহমান এবি পার্টির সাথে মিটিং করেছেন। মনে হচ্ছে যে সব দলের সাথেই মিটিং করার চেষ্টা করবেন। এগুলো কেন? যে এবি পার্টি তো সুস্পষ্টভাবে জামাতের জোটের মিত্র। জামাত তাদেরকে বেশ কিছু আসন ছাড় দিয়ে, যেমন চরমোনাইয়ের সাথে এখন পর্যন্ত সমঝোতা নিশ্চিত হয়, তবে আপনারা এই আলোচনা শুনতে শুনতে সমঝোতার খবর হয়তো পেয়ে যাবেন, চূড়ান্ত হিসাব নিকাশ হয়তো পেয়ে যাবেন। কিন্তু এবি পার্টির সাথে কিন্তু হিসাব নিকাশ চূড়ান্ত। যেমন মুজিবুর রহমান মঞ্জু এবং বেস্টে ফুয়াদ, তাদেরকে দুইটা দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় মানে তাদের দুই আসনে জামাতের প্রার্থী নেই, অতএব তাদের সাথে জোট মাস্ট, যেভাবে হোক জামাত তাদেরকে রাখতে বাধ্য হবে। এই জায়গায় দর্শক, এবি পার্টির সাথে জামাত তারেক রহমানের মিটিং কেন? আমরা একটু খবরটা আগে দেখি। তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব প্রশ্নে সবাই এক থাকবে। চমৎকার কথা।
তো বাহ্যিক আবরণ দেখে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয় এবং অনেক তথ্য প্রতিবেদনের মাধ্যমে অনেক রহস্য উন্মোচন হয়ে গেছে এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।